তো আজকে আমরা শুরু করতে চলেছি যে ক্লাস 8 এর একটি কোশ্চেন। দেখো, প্লবতা কি, ইহার গাণিতিক রূপ ব্যাখ্যা করো, কি কি বিষয়ের উপর নির্ভরশীল, মানে প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তো আমি ছবিটাকে স্কেচ করে রেখেছি যে এটা হচ্ছে কি একটা ঘনাকার বস্তু। এটা কেমন ধরনের বস্তু? ঘনাকার বস্তু, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত না এল মিটার মিটার। আচ্ছা, তো এখানটা একটা কি রয়েছে, এটা যখন একটা বিকার, তো ওই বিকারে কি রয়েছে, কিছু পরিমাণ জল নিয়েছে। বিকারের এক সাইডে কি রয়েছে না স্কেল দ্বারা অংশাঙ্কিত করা হয়েছে যে এই দাগটা হচ্ছে কত 0 লিটার, তারপরে 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, এমনি করে 14 লিটারের জল ধরে এমন একটা বিকার নিয়েছি আমি। তো এবারে এতে আমি দেখো প্রথমত 6 লিটারের আমি জল রয়েছে। কত দাগ পর্যন্ত রয়েছে এখানটা দেখো 6 লেখা আছে, তো 6 লিটার পর্যন্ত জল রয়েছে। তো আমি এখানে লিখতে পারি যে বিকারে, আমি কি লিখতে পারি, বিকারে প্রাথমিক তরলের পরিমাণ V1 লিখলাম, যেটা হচ্ছে আমি ব্র্যাকেটে লিখে রাখলাম 6 লিটার বোঝার সুবিধার্থে। আমি প্রথমে কি লিখেছি V1 ব্র্যাকেটে 6 লিটার লিখেছি। তো এবারে কি করলাম, এই বস্তুটাকে আমি এই বিকারের মধ্যে ধীরে 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 নিমজ্জিত করব। যে সুতো ধরেও নিমজ্জিত করতে পারি, যে বস্তুটাকে একটা সুতো দ্বারা বেঁধে দিলাম, সুতো দ্বারা বেঁধে আমি ধীরে 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 নিমজ্জিত করতে পারি। তো নিমজ্জিত করলে আমরা কি দেখব না, নিমজ্জিত করলে দেখব যে এই বস্তুটা যতটা আয়তনের ততটা আয়তনের জল কি হবে, উপচে উঠবে। তো আমি বস্তুটাকে ধীরে 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 যখন আমি নিমজ্জিত করছি, দেখো বস্তুটা তো ঘনাকার, কিন্তু আমি এখানটায় যাতে ঘেটে না যায় সেহেতু আমি শুধু জাস্ট খালি ফ্রন্ট সাইডটা নিচ্ছি, শুধু এই মাত্র ফ্রন্ট সাইডটা নিয়ে নিচ্ছি, তো বাকিগুলো আমি নিচ্ছি না। ধরো বস্তুটা এই পরিমাণ নিমজ্জিত হলো, এই পরিমাণ। তো নিমজ্জিত হওয়ার সাথে সাথে কি হবে যে আমি আরো নিমজ্জিত করতে পারি, দেখো আরো নিমজ্জিত করতে পারি, এই পরিমাণ দ্বারা নিমজ্জিত হলো। তো নিমজ্জিত হওয়ার সাথে সাথে কি হবে না, বস্তুটা কি করবে না যতটুকু বস্তুটা যতটুকু আয়তনের সেই পরিমাণ আয়তনের তরলকে কি করবে, বাইরের দিকে অপসারিত করবে। কারণ বস্তু তো একটা অদ্রবণীয় কঠিন বস্তু, যে বস্তুটা জল শোষণ করে না এমন একটা বস্তুকে আমি ডুবিয়েছি, যার ফলে কি হবে, তরলগুলো কি হবে, এই জল বা এই তরল বা জল নিতে পারো বা যে কোনো তরল নিতে পারো, এই তরল কি হবে না বস্তুর দ্বারা অপসারিত হবে, এই বস্তুর দ্বারা অপসারিত হবে, দিয়ে কি হবে তরলটা না উপচে উঠবে, তরলটা উপচে উঠবে। আমি মানলাম যে তরলটা এতটুকু পরিমাণ উপচে উঠেছে, কতটুকু না এতটুকু পরিমাণ উপচে উঠেছে, এইটুকু পরিমাণ তরল উপচে উঠেছে। তাহলে এবার আমি কি করেছি, দ্বিতীয়ত আমি কি করেছি না বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরলের অন্তিম আয়তন হয়, মানে যে আয়তনটা বর্তমানে আমরা বিকারে পরিমাপ করতে পারছি যে 10 লিটার পর্যন্ত উঠে গেছে, আয়তন হয় সেটা হচ্ছে V2, ব্র্যাকেটে লিখে রাখলাম 10 লিটার। তো এখান থেকে আমি কি বুঝতে পারছি যে বস্তুটার আয়তন কত হবে না 10 লিটার থেকে 6 লিটার বাদ দিলে সেটাই হচ্ছে বস্তুর আয়তন। অতএব আমি কি লিখতে পারি না বস্তুর আয়তন সমান আমি কি লিখতে পারি, যে পরিমাণ তরল উপচে উঠলো তার মানে আমি তাকে লিখতে পারি অপসারিত তরলের আয়তন, যে পরিমাণ তরলটা উপচে উঠলো। এটা থেকে যে পরিমাণ তরলটা উপচে উঠেছে, কার দ্বারা উপচে উঠলো, বস্তুর আয়তনের দ্বারা উপচে উঠেছে। তাহলে বস্তুর আয়তন যেটা হবে সেটাই হচ্ছে অপসারিত তরলের আয়তন। তাহলে অপসারিত তরলের আয়তন কত হবে না অন্তিম আয়তন থেকে প্রাথমিক তরলের পরিমাণ বা প্রাথমিক তরলের আয়তন সেটাকে আমরা কি করব, বিয়োগ করে দেবো, তার মানে V2 মাইনাস V1 করে দেবো। ক্লিয়ার বোঝা গেছে? এটাই হচ্ছে বস্তুর আয়তন। তাহলে বস্তুর আয়তন, বস্তু কেমন ছিল না ঘনাকার ছিল, তাহলে ঘনাকার বস্তুর আয়তনের ফর্মুলা কি না বস্তুর আয়তন হচ্ছে L3, ঘনাকার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে ঘনাকার বস্তুর আয়তন কি হয় বাহুর কিউব, সেহেতু L3, তাহলে L3 সমান হচ্ছে V2 মাইনাস V1। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো আমি যদি তরল দ্বারা নির্বাচন করি, যে তরল যখনই এই বস্তুটাকে এই তরলের মধ্যে নিমজ্জিত করেছি তখন আমি কি দেখতে পাচ্ছি না বস্তুর উপরে তরল একটা ঊর্ধ্বাভিমুখী ঘাত বল প্রয়োগ করছে। যে ঊর্ধ্বাভিমুখী ঘাত বলটা বস্তুর উপরে প্রয়োগ করে সেই ঊর্ধ্বাভিমুখী ঘাত বলকে আমরা কি বলে থাকি, প্লবতা। তো কোনো একটা বস্তুকে কোনো একটা তরলে
যে কোনো বস্তুকে যদি আমি যে কোনো তরলে যদি নিমজ্জিত করি, তাহলে এই বস্তুর উপরে একটা ঊর্ধ্বাভিমুখী ঘাত বল প্রয়োগ করবে। পার্শ্বমুখী করবে না নাকি? হ্যাঁ করবে। পার্শ্ব অভিমুখীও করবে, এদিক থেকেও করবে আবার এদিক থেকেও করবে। উপর থেকে করবে না নাকি? হ্যাঁ উপর থেকেও করবে। তরল উপর, কেন না তরলের সর্বমুখী চাপ রয়েছে। কিন্তু দেখো দেখো এই দুটি তরল, ধরো এইখানে যে চাপটা প্রয়োগ করছে, এখানে যে চাপটা প্রয়োগ করছে, এখানেও সেই একই চাপ প্রয়োগ করছে। এই জায়গাটায় তরল যে চাপ প্রয়োগ করছে, এই জায়গাটাতেও তরল সেই একই চাপ প্রয়োগ করছে। কেন না এই বিন্দুর উচ্চতা দেখো আর এই বিন্দুর উচ্চতা দেখো, দুটোই সমান। তো দুটো সমান হলে কি হবে? দেখো তরলের চাপের ফর্মুলা কি, যদি তরলের চাপের ফর্মুলা যদি জানা না থাকে, আমার এই মানে চ্যানেলেই তরলের চাপের ফর্মুলার ডেরিভেশন রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তরলের চাপ দেখো, থাম্বলাইনেও লেখা আছে, টাইটেলেও লেখা আছে তরলের চাপ, তো দেখুন। তো তরলের চাপের ফর্মুলা কি না, তরলের চাপ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে HDG। তাহলে HDG, ডি হচ্ছে কি তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে কি উচ্চতা। দেখো দুটোর উচ্চতা যদি সমান সমান হয়, তাহলে এই অংশ তরলের চাপ যা হবে, এই অংশ তরলের চাপ তাই হবে। দেখো উপরিতল থেকে এর গভীরতা যা, এরও গভীরতা তাই, তাহলে এই অংশে যে চাপ প্রয়োগ করবে, এই অংশে সেই চাপ প্রয়োগ করবে। কিন্তু দুটো চাপের ডিরেকশন দেখো অপোজিট, তাহলে এরা একে অপরকে কি করবে? অপোজ করে যাবে, প্রশমিত করবে। তাহলে পার্শ্বমুখী চাপ, সাইড দিক দিয়ে চাপগুলো কি হচ্ছে? একে অপরকে ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। পার্শ্বমুখী চাপগুলো একে অপরের সাথে ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এদিকেও থাকবে, দুদিকেও থাকবে, এগুলো সব পার্শ্বমুখী চাপ, সব পার্শ্বমুখী চাপগুলো কি হচ্ছে? ক্যান্সেল হয়েছে। কিন্তু উপরিতলের যে চাপ, এগুলো হচ্ছে উপরিতলের চাপ, আর এগুলো হচ্ছে নিম্নতলের উপরে চাপ। এটা হচ্ছে নিম্নতল, এটা হচ্ছে উপরিতল। তাহলে উপরিতলের উপরে চাপ আর নিম্নতলের উপরে চাপ, এই দুটো চাপের মধ্যে পার্থক্য আছে। কেন না এই বিন্দুটার উচ্চ গভীরতা, এই বিন্দুটার গভীরতা যদি আমি H1 ধরি, এই বিন্দুটার গভীরতা মানে এই তলের উপরে যে গভীরতা, এটাকে আমি কত ধরবো? না H2 ধরবো। একই তো ধরতে পারবো না, কেন দুটো বিন্দুর গভীরতার মধ্যে পার্থক্য আছে। দুটো বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে গভীরতার পার্থক্য কত? যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত? L, তাহলে L দূরত্বের পার্থক্য রয়েছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই বিন্দুতে যদি আমাকে চাপ বার করতে হয়, যে কোনো একটা বিন্দুতে যদি আমাকে চাপ বার করতে হয়, সাপোজ আমি মানলাম এটা হচ্ছে, এই তলটা হচ্ছে AB তল, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, তাহলে আমি মান লিখি। দেখো AB তলে প্রযুক্ত ঘাত বল, তাহলে উপর দিক দিয়ে ঘাত বল, নিচের দিক দিয়েও ঘাত বলের মধ্যে পার্থক্য থাকবে। কেন না ঘাত বল কি হয় স্যার? ঘাত বলের ডিফারেন্স হচ্ছে, তবেই তো চাপের ডিফারেন্স হচ্ছে। ঘাত বল আমরা কি করে পাই? না চাপ গুণিতক ক্ষেত্রফল, চাপ গুণিতক ক্ষেত্রফল। কার চাপ? না তরলের চাপ। স্যার তরলের চাপের ফর্মুলা কি? না HDG। তো এবি তলটা, এই তলটা উপরিতল থেকে কতটা গভীরে রয়েছে? না H1 গভীরে রয়েছে। তাহলে আমরা H এর জায়গায় কি লিখবো? H1 লিখবো। তাহলে H1 DG ইন্টু উপরিতলের ক্ষেত্রফল। তাহলে উপরিতলটা হচ্ছে কোনটা? এই তলটা হচ্ছে উপরিতল, এই তলটা হচ্ছে উপরিতল। তাহলে উপরিতলের ক্ষেত্রফল কত হবে? না ক্ষেত্রফল হচ্ছে, দেখো এটাও L, এটাও L, তাহলে L ইন্টু L মানে হচ্ছে এটা L স্কোয়ার, এটা হচ্ছে কি L স্কোয়ার। তাহলে উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে কত? না L স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা নিচের তল, এই তলটার ক্ষেত্রে আমরা ঘাত বল বার করতে পারি। তাহলে এই বিন্দুটাকে C, এটাকে আমি যদি D, তাহলে এটা যদি CD তল হয়ে থাকে, তাহলে CD তলে প্রযুক্ত ঘাত বল সমান কি লিখবো? না সেম ফর্মুলা, চাপ গুণিতক ক্ষেত্রফল। তাহলে চাপ কত? না এই বিন্দুতে তরলের চাপ কত হবে? না এই বিন্দুটা কতটা গভীরতায় আছে দেখো, না কতটা গভীরতায় আছে? না H2 গভীরতায় আছে। দেখো H2 গভীরতায় আছে, তাহলে H2 DG ইন্টু ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে কোনটা? এইটা যে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটা, সেটা হচ্ছে কোন ক্ষেত্রফল? না এই ক্ষেত্রফল। এই যে তলটা, এই তলটাকে তো আমি একটা মাত্র দাগ দিয়ে বুঝিয়েছিলাম যে ফ্রন্ট সাইড থেকে যদি দেখি কেবলমাত্র বস্তুটাকে এরকম দেখবো, কিন্তু বস্তুটা তো তার ক্ষেত্রফল রয়েছে নিচে, তাই না? বস্তুটার নিচে একটা তো ক্ষেত্রফল রয়েছে, তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? যদি এটাও L এটাও L, তার ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে L ইন্টু L সমান L স্কোয়ার। তো ক্ষেত্রফল কত? না L স্কোয়ার। তাহলে H2 DG ইন্টু L স্কোয়ার। তাহলে এবি তলের উপর প্রযুক্ত ঘাত বল পেয়েছি, সিডি তলের উপর প্রযুক্ত ঘাত বল পেয়েছি। তাহলে দুটোর গভীরতা আলাদা হওয়ার জন্য ঘাত বলের মধ্যে পার্থক্য এসছে। তাহলে
কোনটা বেশি কোনটা কম হবে। যেহেতু H2 গ্রেটার দেন H1, যেহেতু H2 গ্রেটার দেন H1, সেহেতু আমি কি লিখতে পারি, সেহেতু এবি না সিডি তলের ঘাত বল গ্রেটার দেন এবি তলে ঘাত বল। তাহলে ঘাত বলের পার্থক্য যদি আমাকে বার করতে হয়, যে ঘাত বলের পার্থক্য যদি আমাকে বার করতে হয়, ঘাত বলের পার্থক্যটা অ্যাকচুয়ালি কি হবে, প্লবতা বল। তো ঘাত বলের পার্থক্য সমান আমি কি লিখতে পারি না প্লবতা বল। প্লবতা বল মানে হচ্ছে কি, যে ঊর্ধ্বাভিমুখী ঘাত বলটা কত। তাহলে ঊর্ধ্বাভিমুখী ঘাত বলটা কোনটা বেশি হবে না, ডেফিনেটলি এইটা বেশি হবে। কেন বেশি হবে না, ঊর্ধ্বাভিমুখী ঘাত বলটা কিন্তু আমরা প্লবতা বল বলি, একটা আলাদা একটা ফিজিক্সের নাম দেওয়া হয়েছে প্লবতা বল। তাহলে কোন বলটা বেশি হবে না, H2টা কোন তলকে বোঝাচ্ছে, সিডি তল। এবিটা কোন তলকে, কোন গভীরতাকে বোঝাচ্ছে, H1 গভীরতাকে বোঝাচ্ছে। যেহেতু H2 গ্রেটার দেন H1, সেহেতু সিডি তলের ঘাত বলটা এবি তলের ঘাত বলের থেকে বেশি হবে। সিডি তলের ঘাত বলটা এবি তলের ঘাত বলের থেকে বেশি হবে। তাহলে সিডি তলের ঘাত বলটাকে আমরা তো প্লবতা বল বলবো, কেন সিডি তলের উপরে যে ঘাত বলটা সেটা হচ্ছে ঊর্ধ্বাভিমুখী। তাহলে ঊর্ধ্বাভিমুখী বলটাকে তো আমরা প্লবতা বল বলি। তাহলে সিডি তলের ঘাত বলের পার্থক্য আমি যদি বার করতে চাই, সেটাই হয়ে যাবে কি প্লবতা বল নির্ণয়, সেটাই হয়ে যাবে আমাদের প্লবতা বল। তাহলে প্লবতা বল সমান আমি কত পাবো, ঘাত বলের পার্থক্য যদি আমাকে বার করতে হয়, তো সিডি তলের ঘাত বল থেকে এবি তলের ঘাত বলকে বিয়োগ করে দেবো, যে H2 ডিজি মাইনাস না H2 ডিজি ইন্টু এল স্কোয়ার মাইনাস H1 ডিজি ইন্টু এল স্কোয়ার, তাই না। আচ্ছা, এবারে দুটোতে কমন আছে ডিজি এল স্কোয়ার কমন আছে, তাহলে H2 মাইনাস H1 লিখতে পারি। ডিজি এল স্কোয়ার আমি কি করলাম, কমন নিয়ে নিলাম। আচ্ছা, H2 মাইনাস H1 মানে কত, দেখো উপর থেকে নিচ পর্যন্ত গভীরতাটা কত না H2, এইখান থেকে এইটুকু পর্যন্ত গভীরতাটা কত না H1। তো মাঝের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কি বোঝাচ্ছে, এল বোঝাচ্ছে, যেটাই ওই ঘনাকার বস্তুর একটা বাহুর দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে H2 মাইনাস H1 করলে ওই ঘনাকার বস্তুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে H2 মাইনাস H1 সমান হচ্ছে ঘনাকার বস্তুর দৈর্ঘ্য, যেটা হচ্ছে এল। তাহলে এল ইন্টু ডিজি ইন্টু এল স্কোয়ার, তার মানে আমি কি লিখতে পারি, এল কিউব ডিজি, তাহলে এল কিউব মানে হচ্ছে কি স্যার, এল কিউব মানে হচ্ছে অপসারিত তরলের আয়তন। তার মানে আমি কি লিখতে পারি, যে V2 মাইনাস V1 ইন্টু ডিজি, V2 মাইনাস V1 ইন্টু ডিজি। তাহলে প্লবতা বল কি কি বিষয়ের উপর নির্ভরশীল, যে V2 মাইনাস V1 এর উপরে নির্ভরশীল, V2 মাইনাস V1 এর উপরে নির্ভরশীল, ডি এর উপরে নির্ভরশীল, জি এর উপরে নির্ভরশীল। স্যার ডিটা কি ছিল, যে এই যে ডিটা নিতাম, এই ডিটা কি ছিল না তরলের ঘনত্ব, ডিটা কি ছিল তরলের ঘনত্ব, তাই না। তাহলে প্লবতা বল কি কি বিষয়ের উপর নির্ভরশীল, যে অপসারিত তরলের আয়তন, তরলের ঘনত্ব আর ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটাই হলো প্লবতা বলের গাণিতিক ব্যাখ্যা। এবং প্লবতা বল যদি আমাকে সংজ্ঞা চাই, তাহলে আমরা কি বলবো না, বলবো যে তরলের ঊর্ধ্বাভিমুখী ঘাত বলকে আমরা বলবো, প্লবতা বল। তাহলে এই ছিল একটা সেট কোশ্চেন। তো গাণিতিক রূপ ব্যাখ্যা এটা তো ক্লাস 8-এ মেনলি চায় না, একটু উঁচু ক্লাসে চায়। তো আমি অ্যাডভান্স স্টাডিজ রূপে আমি এটাকে তোমাদের হেল্প করলাম, তো তোমরা এটাকে নোটও করতে পারো। তো এই কোশ্চেনটা চাই, আর প্লবতা কি চায় সেটাই চেয়ে থাকে। তো আই হোপ তোমাদের ক্লাস 8-এর এই টপিক্সটা বোঝাতে পেরেছি। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।